সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় রানা প্লাজা, আমরা জাগবো কবে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুল হক চুন্নু, প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং তারপরে উপস্থিত আছেন মোহাম্মদ শামসুজ্জামান ভুইয়া, মহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর, এবং উপস্থিত আছেন একদম ডান প্রান্তে তাসলিমা আখতার, সভাপ্রধান বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। দর্শক, আপনারাও টেলিভিশনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসি। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পাকনায় নতুন করে বাঁধ ভাঙায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত ও দিশেহারা লক্ষাধিক মানুষ। পরমাণু শক্তি কমিশনের রিপোর্টের পরও অসৎ উদ্দেশ্যে হাওরে ইউরেনিয়াম আছে বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রী। যাবজ্জীবন মানেই আমৃত্যু কারাবাস, আপিল বিভাগের রায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা মহাপরিদর্শককে রায়ের কপি পাঠানোর নির্দেশ। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত 291 শ্রমিকের পরিচয় মেলেনি এখনো। চতুর্থ বার্ষিকীতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, বিচার না হওয়ায় ক্ষোভ। বয়লার বিস্ফোরণে এবার কুষ্টিয়ায় 2 জনের মৃত্যু। দিনাজপুরে নিহত 13 শ্রমিকের গ্রামের বাড়িতে আহাজারি। রাইস মিলের মালিকসহ 3 জনের বিরুদ্ধে মামলা। এবং পবিত্র শবে মেরাজে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের জিকির আজকার ও ইবাদত বন্দেগী। জি, আমরা আবারও আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই মাননীয় প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু আপনার কাছেই যেতে চাই। আপনি আমাদের শিরোনামও শুনেছেন এবং আর অনেক বেশি আমরা কথা বলবো। তো প্রথমেই আমি যে বিষয়ে জানতে চাই যে 4 বছর পেরিয়ে গেছে, 291 শ্রমিকের পরিচয় আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। মানে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন যে এখনো পর্যন্ত যে এইটা আমাদের মানে রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা, যে যাদের স্বজন হারিয়েছে তাদেরকে আমরা কনক্রিট জানাতে পারবো যে পরিচয় বা এটা। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আজকে 24শে এপ্রিল 2013 সালে 24শে এপ্রিলে রানা প্লাজা দুর্ঘটনায় যে সমস্ত ভাইয়েরা মারা গিয়েছিলেন, এবং এর আগেও তাজউদ্দিন ফ্যাশনস, সাম্প্রতিককালের টম্পাকু সহ বিভিন্ন দুর্ঘটনায় যে সমস্ত শ্রমিকরা মারা গেছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। রানা প্লাজা দুর্ঘটনার পর আমরা অনেক 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 ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে আমাদের কর্মপরিবেশ নিরাপদ রাখার জন্য আমরা অনেক প্রশাসনিক আইনগত পদক্ষেপ নিয়েছি, এবং আমাদের পদক্ষেপের ফলে এখন অনেক অগ্রগতি। কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে রানা প্লাজার 251 জনের পরিচয় মিলেনি। আমি জানি না এই ফিগারটা আপনি কোথেকে পেলেন। তবে যারা নাকি মারা গেছিলেন তাদের যে লাশ ছিল, সেই লাশের মধ্যে প্রায় 13 জনের লাশের পরিচয় আমরা পাইনি। আমরা বিভিন্নভাবে তাদের আত্মীয়স্বজন কেউ আসে কিনা ক্লেম করার জন্য আমরা কিন্তু ইনভাইট করি। শেষ পর্যন্ত পত্রিকা দেই। সর্বশেষ আমরা বাংলাদেশের বিভিন্ন উপজেলা ইউনিয়নের মাধ্যমে, ডিসির মাধ্যমে আমরা তাদেরকে আমরা চিঠি দিই যে রানা প্লাজায় যাদের মানে লাশ আছে কিন্তু কোনো রকম দাবিদার পাওয়া যাচ্ছে না, এবং যারা নিখোঁজ বলা হয় এরকম কোনো ব্যক্তি যদি থাকে তাদের আত্মীয়স্বজন তাদেরকে আসতে বলেন। এরকম কোনো ক্লেম আমরা এখনো পাইনি। এবং অনেকে বিশেষ করে লাশের যে লাশগুলি শনাক্ত করা যায় নাই, বেশ কিছু লোক এসে তারা আমরা টেস্ট করছি, তাদের সে ডিএনএ টেস্টে মিলে নেয়। আর অনেকগুলি মিলছে, যেগুলি মিলছে সেগুলি তো আমরা ক্লেম করা হয়েছে, তাদেরকে আমরা পুনর্বাসন করছি, সাহায্য করে সহায়তা করছি। কিন্তু অনেকেরই কিন্তু সরকারি হিসেবে তাহলে মানে পরিচয় না মেলার লাশ আছে আমাদের এই 13 জন লাশের এখন পর্যন্ত ডিএনএ মানে কারো ডিএনএ সাথে মিলে নাই। আর নিখোঁজ আছে, কিন্তু সেটাও নিখোঁজ যে কারা কোন রকম দালিলিক কোনো প্রমাণ আমরা পাইনি। যেমন একজন এসে বলছে যে তার এক আত্মীয় নিখোঁজ, কিন্তু তার একটা অ্যাপয়েন্টমেন্ট, তার একটা মানে চাকরি করে একটা পে স্লিপ, মানে কোনো ধরনের কোনো রকম প্রমাণ আমরা পাইনি
যার জন্য সেই নিখোঁজটা যে নিখোঁজ সেটা তো আমরা একটা ন্যূনতম যদি প্রমাণ না পাই তাহলে সেটাকে কিভাবে আমরা নিখোঁজ হিসেবে ধরে নিব। যে আমি তাহলে এই বিষয়টা আগে একটু স্পষ্ট হয়নি। আমি তাসলিমা আক্তার আপনার কাছে যেতে চাচ্ছি। আসলে প্রকৃত সংখ্যাটা কত? আসলে এই যে পরিচয় না মেলা, এই সংখ্যাটা আপনাদের গবেষণা কি বলে? রানা প্লাজার ঘটনার পরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও দাবি তুলেছিলাম যে প্রত্যেকবারই যখন রানা প্লাজার মতো তাজরিন বা তার আগে যে কারখানাগুলোতে আগুনে পুড়ে শ্রমিকরা প্রাণ হারিয়েছে বা ভবন ধসের ঘটনা করেছে, প্রত্যেকবারে দেখেছি আমরা প্রকৃত তথ্য পাইনি যে কতজন শ্রমিক আসলে প্রাণ হারিয়েছে। এবং রানা প্লাজার পরে এই ঘটনাটা আরো বড় আকারে আমাদের সামনে আসে যে বিজিএমের কাছে কোনো ডাটাবেজ নাই, সরকারের কাছেও যথাযথভাবে কোনো তালিকা নাই। ফলে আমরা এই দাবিটা তুলেছিলাম এবং আমরা নিজেরা একটা শ্রমিক সংগঠন হয়ে আমরা আমাদের জায়গা থেকে একটা তালিকা তৈরি করার চেষ্টা করি এবং সেখানে আমরা সরকারের তালিকা, সেনাবাহিনীর তালিকা, বিজিএমই সমস্ত কিছু ক্রস চেক করে আমরা দেখি যে সেখানে 1175 জন। এবং বিজিএমই যখন আমাদেরকে বলে যে তাদেরকে তালিকা সরবরাহ করার ক্ষেত্রে সেখানে আমরা এই ক্রস চেক গুলো করে দেখি। আমাদের কাছে সংখ্যাটা কিসের? এই সংখ্যাটা আমরা নিহত এবং নিখোঁজ একত্রিত করে আমরা এই সংখ্যাটা পাই এবং আমরা সেটা মানে বিজিএমইতে, শ্রম প্রতিমন্ত্রীকে প্রত্যেকের কাছে এই তালিকাটা আমরা প্রদান করি। আমাদের কাছে মনে হয় যে আসলে এই তালিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্রমিকদের যারা প্রাণ হারালেন, যারা তাদের স্বজন হারালেন, তাদেরকে শনাক্ত করার জন্য তাদের পরিচয়, কারণ আমরা দেখি যে পোশাক শ্রমিকদেরকে মনে হয় যেন মানে এরা সস্তা শ্রমিক, এদের জীবনের কোনো দাম নেই, এদের নাম ঠিকানার কোনো গুরুত্ব নেই। কারণ আমরা দেখি যখন লাশগুলো মানে স্বজনদের হাতে তুলে দেওয়ার কথা, সে সময় ভীষণ রকম অব্যবস্থাপনা ছিল। একজনের লাশ আরেকজন নিয়ে গেছে, ডিএনএর সময় দেখা গেছে যে যেই লাশ মর্গে পড়ে আছে সেই লাশ নিয়ে গেছে, পরে দেখা গেছে সেই ডিএনএ মিলেছে, মানে অনেক রকম অব্যবস্থাপনা পুরো পরিস্থিতির মধ্যে ছিল। এবং এই তালিকার বিষয়টা এটাও আমরা মনে করি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের একটি প্রকাশনা বের করেছিলাম হাজার প্রাণের চিৎকার, পরবর্তীতে গত 22 তারিখে আমরা thousandcries.org নামে একটা ওয়েবসাইটও লঞ্চ করেছি, যেখানে আমরা এই তথ্যগুলো দিয়ে যাতে করে এটা সারা দুনিয়ার মানুষের কাছে যায় সেজন্য আমরা এই ওয়েবসাইটটাও করেছি। সেক্ষেত্রে কি মানে সুনির্দিষ্টভাবে আসলে বলা যাচ্ছে না এখনো পর্যন্ত? আমরা সুনির্দিষ্টভাবে বলেছি 1175-এরও বেশি হবে এটা, কারণ আমরা যে তথ্য পেয়েছি সেই অনুযায়ী আমাদের কাছে তথ্য ছিল 1175 জন নিহত এবং নিখোঁজ মিলিয়ে, এবং এটা এর বেশিও হতে পারে। এই নিশ্চয়তাটা, এটা কনফার্মেশনটা দেওয়ার দরকার আছে সরকার এবং মালিক পক্ষের, বিশেষভাবে সরকারের। আমরা আমাদের জায়গা থেকে এই তালিকাটা করার চেষ্টা করেছি। আপনারা যখন এই কাজটা করছিলেন তখন কি আপনারা মনে হয়েছে যে মালিকদের যে সংগঠন আছে সেই সংগঠন বা সরকারি যারা আছেন তারা এই বিষয়টা সমাধানে যথেষ্ট আন্তরিক? আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, আমরা যেমন তাজরিনের সময় দেখেছি আসলে কোন রকম তালিকা ওইভাবে প্রস্তুত ছিল না। আগের যে ঘটনাগুলো ঘটেছে স্পেকট্রাম বা হামিম, গরিব এন্ড গরিব, সেখানেও সেই তালিকা ছিল না। সে কারণে আমরা আমাদের সংগঠন থেকে আমরা বিশেষভাবে দায়িত্ব বোধ করেছি নিখোঁজদের তালিকাটা তৈরি করার। পরবর্তী সময় আমরা দেখেছি নিখোঁজ নিহত দুটোই একটা অব্যবস্থাপনার মধ্যে আছে, কারণ আমরা বিজিএম এর সাথে বসেছি। যেমন 1136 যখন সরকার একবার ঘোষণা করেছিলেন, ঘোষণা করার পরেও কিন্তু আমরা দেখেছি আমরা কিছু তালিকা দিয়েছিলাম বিজিএমই কে, সেই তালিকার মধ্যে থেকে কিছু কিছু নাম নিহত এবং নিখোঁজ হিসেবে পাওয়া গেছে। কিন্তু সেই তালিকাটা কিন্তু আবার নতুন করে 1136-এর থেকেও যে বেশি, সেই সংখ্যাটা আমরা কিন্তু সরকারের কাছ থেকে সেই ঘোষণাটা আর পাইনি। সেই ঘোষণাটা মানে সুনির্দিষ্ট করাটা কি খুব কঠিন নাকি? আমার মনে হয় সুনির্দিষ্ট করাটা সরকারের জন্য খুব কঠিন কাজ না, যদিও এইটা এখন পর্যন্ত আমাদের কারখানাগুলোতে কোনো ডাটাবেস নাই, বিজিএমই তো যথাযথভাবে এই ডাটাবেসটা নাই। কিন্তু সরকার এই উদ্যোগ যদি নিতেন, এইটা একটা দৃষ্টান্ত স্থাপন হতো আমার মনে হয়। সেটা আমার মনে হয় যে ভবিষ্যতেও এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার, যে প্রত্যেক শ্রমিকের কারখানায় যে ঢুকছে প্রতিদিনই কিন্তু সে কার্ড পাঞ্চ করে ঢুকছে এবং সে মাস শেষে বেতন নিচ্ছে এবং সেই বেতনের হিসাব বিজিএমইতে থাকছে। ফলে কারখানা যদি আগুনে লেগে যায়, ভবন ধসা হয়, সেই তালিকা বিজিএমইতে থাকার কথা, কিন্তু বিজিএমই কেন এই তালিকাটাকে ঠিকমতো একটা জায়গায় দাঁড় করাতে পারলেন না, এটা আমাদের কাছে একটা প্রশ্ন। জি, আপনার কাছে আবারও আসবো। আমি মাঝখানে জনাব শামসুজ্জামান ভুঁইয়া আপনার কাছ থেকে ঘুরে আসি যে রানা প্লাজার যখন এই ঘটনাটা ঘটে তখন পরপরই কিন্তু কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তর মানে অধিদপ্তরের যে সক্ষমতা নিয়ে কথা বলা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে আপনাদের সংখ্যা বাড়ানো হবে, পরিদর্শকের সংখ্যা বাড়ানো হবে। এরপরে 4 বছর পেরিয়ে গেছে। এর ভেতরে আসলে ওই রানা প্লাজার ঘটনার পর থেকে সেখান থেকে শিক্ষা নিয়ে আসলে আপনাদের যে সংস্থাটি, প্রতিষ্ঠানটি, সেটি আসলে কতদূর এগিয়েছে? রানা প্লাজা ঘটনার পর যখন রানা প্লাজা ঘটে তখন আমাদের জনসংখ্যা ছিল 314 জন। রানা প্লাজা ইনসিডেন্সের পর সরকার এই ডিপার্টমেন্টকে আপগ্রেড করে 314 থেকে 993 জনে উন্নীত করে।
এবং আমাদের ইন্সপেক্টরের সংখ্যা করা হয় 575 জন। এই 575 জনের মধ্যে কিছু আছে প্রথম শ্রেণীর এবং কিছু দ্বিতীয় শ্রেণীর। এবং আমাদের যে ইন্সপেক্টর 575-এর 3 ক্যাটাগরির ইঞ্জিনিয়ার আছেন 99 জন, আমরা বলি সেফটি, ইন্সপেক্টর সেফটি, আর 99 জন আছেন ডাক্তার, আর বাকিগুলো হলো সাধারণ। এবং এদের সবারই নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, এবং এরা সবাই বিসিএস পাশ করা। তারা বিসিএস পরীক্ষা দিয়েছে, কোয়ালিফাই করেছে, কিন্তু ওই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা সীমিত থাকার কারণে তাদেরকে বিসিএস ক্যাডারে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তখন পিএসসির তরফ থেকে তাদেরকে অফার দেওয়া হয় যে তোমরা এই ডিপার্টমেন্টে এই পদে কাজ করতে আগ্রহী কিনা। তারা অফার অ্যাকসেপ্ট করলে আমাদের ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হয়। এইভাবে আমরা 244 জনের নিয়োগ পেয়েছি। সেটা কি এখন পর্যাপ্ত মনে হয় আপনার? না, আমার পর্যাপ্ত না, কারণ আমাদের টোটাল স্ট্রেংথ এখন 575 জন। আমাদের বাংলাদেশে টোটাল ইকোনমিক ইউনিটস হলো 83 লক্ষ ইকোনমিক ইউনিটস। এই 83 লক্ষ ইকোনমিক ইউনিটসের মধ্যে সকল ধরনের কল কারখানা, প্রতিষ্ঠান, দোকান অন্তর্ভুক্ত আছে। এই সবগুলো যদি আমরা ইন্সপেকশনের আওতায় নিয়ে আসতে চাই তাহলে প্রচুর পরিমাণে আমাদের ইন্সপেক্টর দরকার। কত দরকার? এইটা হাজার হাজার, এটা আসলে ঠিক হিসাব করে তাৎক্ষণিক বলা সম্ভব না। তবে আমরা এখন এই 575-এর মধ্যে এখন আমাদের কর্মরত আছে 310 জন। এই 310 জনের মধ্যে আমরা যেহেতু 4টা জেলাতে আরএমজি প্রন এরিয়া, এই আরএমজি কে প্রায়োরিটি দিয়ে আমরা এই 4টা জেলাতেই ইন্সপেক্টর বেশি নিয়োগ দিয়ে রেখেছি, এবং তারা আরএমজি সেক্টরে তারা যথারীতি ইন্সপেকশন করছেন। আমরা একটা ডিটেইল ইন্সপেকশন চেকলিস্ট তৈরি করেছি, ওই চেকলিস্টটা ব্যবহার করে আমরা ইন্সপেকশন করছি, এবং আমরা একটা অ্যাপস ডেভেলপ করছি যে অ্যাপসের মাধ্যমে অনলাইনে আমরা ইন্সপেকশনে যাব, এবং প্রত্যেক ইন্সপেক্টরকে আমরা ট্যাব দিয়ে দেব। ওরা ট্যাবের মাধ্যমে ইন্সপেকশন করে আমরা ট্রেনিং দিচ্ছি। 4টা ফাউন্ডেশন ট্রেনিং শেষ হয়েছে, আরো 2টা চলমান আছে, এবং প্রায় 79টা আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদেরকে দিয়েছি দেশে বিদেশে, এবং লজিস্টিক সাপোর্টও দিয়েছি। এবং এই সকল কর্মকাণ্ডে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা জিআইজেড, আইএলও, নেদারল্যান্ড, ইউকে, আর সবাই এগিয়ে এসছে, ডেনমার্ক। জি, মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমি আসবো, একটা প্রশ্ন নিয়ে আসি। আমাদের দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা উত্তরা থেকে বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যে ডিসকাশন করলেন সেখানে একটা কথা মেনশন করছেন যে শ্রমিকের নির্দিষ্ট সংখ্যা আপনারা বের করতে অনেক কষ্ট হয়েছে, যেটা বলছেন আর কি। তা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতেছি যে কোনো ফ্যাক্টরি যদি সেখানে অডিট থাকে, থার্ড পার্টি কোনো অডিট হয়, তাহলে অডিটর অবশ্যই সেখানে আপনার এই সংখ্যাটা লিখে যে এই ফ্যাক্টরিতে কতজন লোক কাজ করে। জি, আপনার কিসের অভিজ্ঞতা, মানে আপনি কি করেন? আমি নিজেও গার্মেন্টস চাকরি করি। মানে রানা প্লাজার ঘটনা যখন ঘটেছে তখন আপনি মনে করছেন যে সেই সময়টাতে মানে এই প্রযুক্তি এবং সেই সক্ষমতা ছিল তাদের? অবশ্যই অবশ্যই। জি, আমরা আবার এই জায়গাটা আসলে এটা তাসলিম আখতারও বলছিলেন যে থার্ড পার্টির অডিট হয়, তারপর হচ্ছে বিজিএমইতে একটা লিস্ট পাঠাতে হয়। তো সেই ক্ষেত্রে উনিও বলছেন যে একটা বড় প্রশ্ন যে আসলে কেন এটা। আমি আপনাকে একটু উত্তর দিই যে যিনি প্রশ্ন করলেন তিনি তো বলছেন যে গার্মেন্টস ব্যবসায়ী। আমি তারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশে গার্মেন্টস ব্যবসাটা কিন্তু খুব অপরিকল্পিতভাবে হয়েছে, কোনো প্ল্যান হইতে না। এই ঢাকা শহরের অলিতে গলিতে, বসত বাড়িতে, সেখানে যারা শ্রমিক ছিল তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, মাসে মাসে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, এরকম কিন্তু কোনো সিস্টেম আগে ছিল না, এবং একটা এলোমেলো অবস্থার মধ্যে কিন্তু ছিল। রানা প্লাজার দুর্ঘটনার সময় ওইখানে কতজন কাজ করতো, কারণ যেহেতু মালিক অ্যারেস্ট, সেখানে কাগজপত্র আগুনে পড়ে গেছে, সেখানে কিন্তু কোনো রেকর্ড দিতে পারছে না। তবে যে সমস্ত ব্যক্তি মারা গেছে আমরা লিস্ট পাইছি, আহত হয়েছেন আমরা লিস্ট পেয়েছি, কিন্তু পাই নাই। এটা হইলো যে ওনারা যে গবেষণা করে রিপোর্ট দিয়েছেন বিজিএমইতে কপি থাকার কথা, সাথে যোগাযোগ করলে সেখানে না, সেখানে এই বিজিএমইতে কপি থাকবে যদি লোকটি থাকে তখন, না থাকলে আমার ওনারা বলছে নিখোঁজ, ও নিখোঁজের কোনো ক্লেম আসতেছে না। সেই নিখোঁজ যে শ্রমিক ছিল সেটা প্রমাণ কি? আপনি যদি এসে বলেন ইয়েস আমার ভাই ছিল, এই যে আমার ভাই ছিল এখানে কাজ করতো, আমার বাড়ি অমুক গ্রামে, এই যে আমার অ্যাড্রেস এবং এখানে কাজ করতো, এই যে একটা পেস্লিপ, তাহলে বুঝলাম যে আপনার ভাই ছিল। এখানে যে একটা নিখোঁজ তার তো কোনো ক্লেম আসতেছে না। ক্লেম ছাড়া বের করা যায় না। কিভাবে বের করবেন? কতটা নাম আমরা বের করতে পারলাম, এবং আমাদের কাছে বিজিএমইর কাছে কয়টা লিস্ট আছে, তার মধ্যে বিজিএমই তো শোনেন, বিজিএমই তো কিন্তু একটা সংগঠন,
একটা ফ্যাক্টরিতে কতজন শ্রমিক কাজ করবে সেই লিস্টে তো নাম সব বিজেপি থাকবে না। এখন আছে, যেমন এখন আমরা আইন পরিবর্তন করে ডাটাবেস করার জন্য আমরা বলছি, এবং বিজেপিতে প্রায় 80% ফ্যাক্টরিতে কিন্তু অলরেডি ডাটাবেস করছে। বিকেএমই সহ বিজেপি সমস্ত আমরা বলছি ডাটাবেস করার জন্য ডাটাবেস করতেছে। ডাটাবেসটা আসলে আমি যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পারবো যে কোনো ফ্যাক্টরিতে কতজন শ্রমিক আছে। এখন এটা সম্ভব। সব ফ্যাক্টরি তো হয়েছে এটা এখন 80%, বিজেপির 80%, বিকেএমই এখন আরম্ভ করছে, কিন্তু বিজেপিতে 80% হচ্ছে। তা আমরা এটা তাদেরকে টাইম দিচ্ছি যে এই টাইমের মধ্যে যদি তারা ডাটাবেস না করে তাহলে তাদের কিছু সুবিধা আছে সেগুলো আমরা কিন্তু স্টপ করে দেবো। তো এটা তারা করছেন, স্টপ করছেন। আসলে আমি আবারও বলছি যে আমাদের গার্মেন্টস সেক্টরটা খুবই অপরিকল্পিতভাবে গড়ে উঠছিল। এই যে ঢাকা শহরে যে অলিগুলিতে যে বিল্ডিং ছিল যেখানে বসে পেত, সেটাকে আমরা তখন চিন্তা করছি এটার বিল্ডিং সেফটি, ফায়ার ডোর, এটা মানে বের হওয়ার দরজা আছে কিনা, আমরা তো সেই সময় চিন্তা করি নাই। এখন তাহলে এই অপরিকল্পনার দায়টা কে নিবে? আজকে বিজেপির সভাপতি সিদ্দিকুর রহমান তিনি দাবি করেছেন রানা প্লাজা দুর্ঘটনায় কারখানা মালিকদের কোনো দায় নাই, কোনো অপরাধ নাই। না, এটা আমি উনি সেইভাবে বলেন না, কারণ কারখানা মালিকের এই যে বিল্ডিং যে বানাইছেন তার দায় নাই, এটা বলে তো ভুল হবে। কারণ এই বিল্ডিং বানাইছেন এবং যিনি কারখানা দিচ্ছেন, বিল্ডিং মালিক একজন, আর হচ্ছে না যিনি কারখানা দিচ্ছেন তারাও তো এটা বোঝা যাচ্ছিল যে কারখানা একটা ফ্লোরে কতটুকু লোড নেবে। সেখানে ওই কারখানা যিনি দিচ্ছেন তিনি যদি একটা ফ্লোরে মানে একটা অনুমান আছে কি লোড নেবে, এই লোড যদি উনি আনলিমিটেড লোড দেন সেখানে যদি অ্যাক্সিডেন্ট হতো তো কারখানা মালিকের দায় তো আছে। এটা উনি সিদ্দিকুর রহমান কি বলছেন জানি না, তবে দায় তো আছে, এবং দায় আছে বলে তো মামলা হয়েছে, দায় আছে বলেই তো তার বিরুদ্ধে কারখানা মালিকের বিরুদ্ধে মার্ডার কেস এবং সে জেলে আছে। দায় আছে বলে তো আমার ডিপার্টমেন্টের অফিসারও কিছু দায় আছে, সেজন্য তারাও আসামি এবং তারাও কিন্তু জামিনে আছে। দায় আছে বললেই আরো যে কনসার্ন তারাও কিন্তু আজকে আসামি এবং বিচারের কাঠগড়ায় বিচার চলছে। বিচার শেষ হচ্ছে না কেন? কারণ আমরা কিন্তু বিচারকে আপনি মনে করেন যে একটা বিচার রাজন হত্যার মামলা আমরা দেখেছি খুব দ্রুত। আপনি একটা জিনিস বুঝতে হবে যে রাজ হত্যা মামলা আর এইটা কিন্তু এক জিনিস না। রাজ হত্যা মামলা কিন্তু দেখা গেছে কে কে মারছে, এইটা কিন্তু একটা বড় ঘটনা। এটা কিন্তু অনেক ইনভলভ, বিল্ডিং মালিক ইনভলভ, যিনি কারখানা তিনি ইনভলভ, যিনি ম্যানেজার তিনি ইনভলভ, লোকাল প্রশাসন ইনভলভ, ইন্সপেকশন ডিপার্টমেন্টের লোক ইনভলভ, বিভিন্ন ইনভলভমেন্ট আছে। সেইখানে তো এটা এই চার্জশিট দিতে সময় লাগছে, অনেক সাক্ষী, সেই সাক্ষীতে তো সময় লাগছে। মামলা রাতারাতি শেষ করা যায় না, সেটা মামলা চলছে এবং মামলা প্রক্রিয়া কিন্তু সাক্ষী আরম্ভ হয়েছে। যে সকল সীমাবদ্ধতার কথা বললেন সে সকল সীমাবদ্ধতার কারণেই তো দ্রুত করা দরকার। কারণ হচ্ছে এটা যত দিলে হবে তত হচ্ছে এখন তো সীমাবদ্ধতা নাই, এখন মামলাও চলছে। আর কারখানা আমরা যে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং আমাদের নিজস্ব ইনিশিয়েটিভ থেকে বিশেষ করে গার্মেন্টস গুলিতে আমরা ফিজিক্যাল ইন্সপেকশন করার পরে আমরা যে সমস্ত এখন এই মেজার নিছি, সেই মেজার নেওয়ার কারণে সেকেন্ড আর রানা প্লাজা ইনশাল্লাহ হবে না। জি, আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সাদ্দাম হোসেন। জি সাদ্দাম ভাই বলুন। রানা প্লাজা দুর্ঘটনায় আমি ডান হাত হারিয়েছি। জি, এখনো আমার পায়ের সমস্যা, আমি হাঁটতে পারি না, আমার চিকিৎসা প্রয়োজন। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, উনি নাকি আমাদের পুনর্বাসন করছেন, কাকে পুনর্বাসন করছেন, কাকে ক্ষতিপূরণ দিচ্ছেন, আমি সেই তালিকাটা চাচ্ছি আর কি আপনাদের মাধ্যমে। ওখানে তাসলিমা বা লিমা আছে, উনি আমাকে চিনে। হ্যাঁ, আমি তালিকা আছে, আমি আপনাকে তালিকা দিতে পারবো। আমার কাছে তালিকা আছে যারা নাকি মারা গেছেন, তাদের প্রত্যেক পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, আইএলও ট্রাস্ট ফান্ড এবং প্রাইমার্ক সহ এনজিও সহ বিভিন্ন পক্ষ থেকে সাহায্য করা হয়েছে, সেই তালিকা আমার কাছে আছে। আপনি তালিকা যদি চান যে কোনো সময় আমার কাছে আসলে আমি তালিকা দিতে পারবো। এবং তাসলিমা তিনি আমার অফিসে যান, তার সাথে যোগাযোগ আসছে, তাকে বলবেন, আমি তালিকা দিতে পারবো, কালকে মধ্যে তালিকা দিতে পারবো। এবং যারা আহত হয়েছেন তাদেরকে যে সাহায্য করা হয়েছে সেই লিস্ট আমার কাছে আছে, কে কত পেয়েছেন সমস্ত তালিকা আমার কাছে আছে। সেটা কত শতাংশ, মানে কত সংখ্যা আপনার কাছে আছে? আমি সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সবাইকে চাচ্ছিলাম না, সেটা ক্ষতিপূরণ অর্থে না, বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে। কারণ ক্ষতিপূরণ কিন্তু অ্যাজ পার লেভেল 1 লক্ষ টাকা। যদি কোনো দুর্ঘটনার কারণে মারা যায় কেউ, ক্ষতিপূরণ 1 লক্ষ টাকা আমাদের লেভেল অনুযায়ী। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা বিভিন্ন সোর্স থেকে তাদেরকে সহায়তা করা হয়েছে। সেই সহযোগিতা তো ভিন্ন প্রশ্ন, কিন্তু
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং তার যে ক্ষতি হলো সেটা তো আইনগত তার একটা দাবি আছে 1 লক্ষ টাকা। জি, সেইটা কতটুকু না 1 লক্ষ টাকা তো 1 লক্ষ তো পাইছে, 1 লক্ষ টাকা তো সেটা হচ্ছে যে সেই ক্ষতিপূরণ অনুযায়ী সেই আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই অনুযায়ী কি সেটা দেওয়া হয়েছে? হ্যাঁ 1 লক্ষ টাকা সেটা তো সবাই দিছে, সেই 1 লক্ষ টাকা তো মানে দেয় নাই এরকম তো কোনো এখনো আমি ক্লেম পাই নাই। কিন্তু যিনি ফোন দিলেন তিনি নিজেই কিন্তু বলছেন যে তাকে পুনর্বাসন করা হয়নি। না তাকে কি পুনর্বাসন, তাকে পুনর্বাসন তো বিষয় না, আমি তো পুনর্বাসন বলি নাই। আমি বলছি যে যারা এখানে আহত হয়েছিলেন তাদেরকে সাহায্য করা হয়েছে, যারা মারা গেছিলেন তাদের পরিবারকে সাহায্য করা হয়েছে এবং বেশ অনেককে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। জি, আপনি প্রশ্ন করছিলেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কিসের ভিত্তিতে এবং কোন যুক্তিতে বলছেন যে আপনাকে পুনর্বাসন করা হয়নি এবং যে ক্ষতিপূরণ বা যে সহযোগিতাটা আপনার সেটা হয়নি? আমি 4 বছর ধরে এখনো বেকার প্রতিবন্ধী ব্যক্তি হয়ে গেছি। আমি ডান হাতে না আপনি কোনো সহায়তা পান নাই? আমি জানতে চাই আপনি কোনো সহায়তা পেয়েছেন কিনা? এফডিআর পাইছি, পারিবারিক সন্তোষ পত্র পাইছি। কত পাইছেন? কত পাইছেন? কোনো ক্ষতিপূরণ না, এটা অনুদান। আপনি কত পেয়েছেন? না আপনি বলেন, আপনি কত পেয়েছেন সেটা বলেন। 12 লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়েছে সোনালী ব্যাংক থেকে। ওকে 12 লক্ষ তো আপনি পেয়েছেন। শুনেন ক্ষতিপূরণ তো এস পার লেভেল 1 লক্ষ টাকা আপনি জানেন। আমি মাসে মাসে এখান থেকে আমি প্রফিট পাই, এটা ক্ষতিপূরণ হবে কিভাবে? এটা কি ক্ষতিপূরণ? লেভেল হতে ক্ষতিপূরণ কত আপনি জানেন? আপনি কোনটাকে ক্ষতিপূরণ বলছেন এবং সেইটার পরিমাণ কত? আমরা ওনার কাছ থেকে শুনি, তারপরে তাসলিমা আপু। জি, আপনি কোনটাকে ক্ষতিপূরণ বলছেন? মানে আমাদের মন্ত্রী মহোদয় বলছে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি, আমাদের অনুদান দেওয়া হয়েছে। আমরা বলছি আমাদের অনুদান দেওয়া হচ্ছে, আমাদের পুনর্বাসন করছে। কাকে পুনর্বাসন করছে? পুনর্বাসন তো কি পুনর্বাসন মানে কি? আপনি একটা জিনিস আমি আপনাকে জানতে চাই, পুনর্বাসন মানে কি? আপনি বল চাকরি, তাহলে আপনি বলতে পারেন আপনার চাকরি করার যদি ইচ্ছা থাকে আপনি যোগাযোগ করেন, আপনার চাকরির ব্যবস্থা করব। আপনি কি যোগাযোগ করেছেন? কিন্তু আপনাকে তো সাহায্য করেছে, এই সাহায্যটা কিন্তু একটা মনে রাখবেন, সরকার নিজের পক্ষ থেকে এবং সরকার আমাদের শ্রমিক সংগঠন আমরা ব্রাঞ্চ বাইরে দেশে যোগাযোগ করে আপনাদেরকে পুনর্বাসন, এই যে এই টাকা দেওয়া এটা পুনর্বাসন এক ধরনের, এই পুনর্বাসন সাহায্য করার জন্য আমরা ব্যবস্থা করেছি। কেউ আমার বাড়িতে আসে নাই। না একটু সবাইকে সুযোগ দেওয়া। জি, আমরা একটু তাসলিমা আপনার কাছে যাচ্ছি যে যেই কথা বলছেন যে একজন ভুক্তভোগী বলছেন যে তাকে পুনর্বাসন করা হয়নি এবং ওনারা বলছেন যে 12 লাখ টাকা দেওয়া হয়েছে। উনি বলছেন, আমি বলি নাই। হ্যাঁ, উনিও পেয়েছেন এবং স্বীকার করেছেন। যেমন প্রথমত আমি যে কথাটা বলতে চাই ওনার সাদ্দাম হোসেনের প্রসঙ্গ ধরে, রানা প্লাজার ঘটনাটাকে প্রথমত আমি দুর্ঘটনা বলবো না, কারণ রানা প্লাজায় যে ফাটল হয়েছিল সেটা মালিক পক্ষ জানতেন, সরকার পক্ষ জানতেন এবং এটা দায় সবার, এবং জানার পরেও কারখানাতে কিন্তু শ্রমিকদেরকে বাধ্য করা হয়েছে কাজে যেতে। ফলে এটা একটা মৃত্যু ফাঁদ এবং সেখানে সরাসরি কাউকে খুন করা হয়নি, কিন্তু তাকে কাজে যেতে বাধ্য করা হয়েছে। ফলে এটা একটা কাঠামোগত হত্যাকাণ্ড। শুধু দুর্ঘটনা বললে সেটা যে দায়, চুরির দায় আর খুনের দায় কিন্তু এক জিনিস না। ফলে আমার মনে হয় অভিযোগটা আমাদের পরিষ্কার করে বলা দরকার, সেটা হচ্ছে এটা একটা কাঠামোগত হত্যাকাণ্ড। আর সাদ্দাম হোসেন যে প্রসঙ্গটা তুললেন সেটা নিয়ে আমরা গতকালও কথা বলছিলাম যে আসলে ক্ষতি হিসাবটা আমরা কিভাবে করব। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী যে 1 লক্ষ এবং 1,25,000 টাকার আইন করা আছে, এইটা কি যথেষ্ট কিনা? একটা মানুষের জীবনের দাম বা তার একটা অঙ্গহানি হয়ে গেলে সে যে তার স্বাভাবিক জীবন যেভাবে ব্যাহত হয়, তার যেমন সাদ্দাম হোসেনের কথা শুনলেন, আরো অনেক পঙ্গু শ্রমিকের কথা আমি জানি যারা ভীষণ রকম হতাশার মধ্যে ভুগছেন, তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি, কোনো কাজের মধ্যে ভাবে যেতে পারেননি। তাহলে ক্ষতির পরিমাণটাকে আমি 1,25,000 টাকা নির্ধারণ করতে পারি? আমি মনে করি এটা কখনোই সম্ভব না। এই আলোচনাটা অনেক বছর থেকেই বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন করার জন্য আমরা বলে আসছিলাম এবং সরকারের পক্ষ থেকে একটা কমিটিও করা হয়েছিল যে বিশেষজ্ঞদেরকে দিয়ে, অর্থনীতিবিদদেরকে দিয়ে হাইকোর্টের পক্ষ থেকে কমিটি করা হয়েছিল। সেই কমিটিও কিন্তু প্রস্তাব করেছিল যে এই আইনটা বদল করার জন্য প্রায় 15 লক্ষ টাকা একটা দাবি করেছিলেন। যেইভাবে ক্ষতিপূরণটা এসছে রানা প্লাজা এগ্রিমেন্টের মধ্য দিয়ে, সেটা সব শ্রমিক সংগঠনের আন্দোলন, সরকার, মালিক পক্ষ সবার চাপের পক্ষ থেকে এই ব্র্যান্ডটা যেই অ্যামাউন্টটা দিল, যেটা থেকে উনি 12 লাখ বা কেউ 10 লাখ 30 লাখ পেলেন, এটা কিন্তু একটা সাহায্য বা অনুদান যে কেউ আমাকে করতে পারে। সেটা আমাকে কিন্তু অনুদান বা অনুগ্রহের মধ্যে দিয়ে আমি জীবনযাপন করতে চাই না। আমার জীবনটা আমার অধিকারের মধ্যে দিতে হবে। যখন শ্রম আইনটা বদল হবে, এত বড় ঘটনা ঘটলো, 1100 শ্রমিকের উপরে মারা গেল, তখন কিন্তু আমরা আশা করেছিলাম সরকার একটা বিশেষ উদ্যোগ নেবে। কারণ তার আগ পর্যন্ত ঘটনা এই ক্ষতিপূরণটা হিসাব করা হয় কেমন? ধরেন আইএলওর হিসাব বা 1855 সালের যে দুর্ঘটনা আইন বা অন্যান্য বিদেশেও বা আমাদের হার্ভার্ড ইউনিভার্সিটিও দেখেছে অনেক, সেটার সাথে কিন্তু আমাদের এই ডোনেশনের কোনো সম্পর্ক নাই। 1,25,000 কখনোই হতে পারে না। ফলে এইটার নতুন করে এই মানদণ্ড নির্ধারণ করে শ্রম আইন বদল করা দরকার। তা না হলে একজন শ্রমিক এই সাহায্যের জন্য, এই ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কিস্তিতে কিস্তিতে টাকা পাবে এবং সমাধানটা সে টাকা মনে করবে। তার যে অধিকার
ধরেন আজকে রানা প্লাজা এগ্রিমেন্টের মধ্যে যে ওনারা যে টাকাটা পেলেন সেটার কম বেশি নিয়ে তার কারোর মধ্যে প্রশ্ন থাকলে সেটা নিয়ে কিন্তু কোনো আইনি লড়াইও উনি করতে পারবেন না, কারণ এটা সাহায্য, এটা অনুদান। তাহলে শ্রম আইনের মধ্য দিয়ে যখন অধিকার হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং এইটা বদল হবে, সেটা খুব জরুরি। কারণ আমি ক্ষতিটা কিভাবে ঠিক করছি যে 12 লাখ টাকা একজনের জন্য যথেষ্ট? তাহলে কি বিদ্যমান আইন অনুযায়ী কি তারা বলতে পারেন যে আমি ক্ষতিপূরণ পাই নাই? বিদ্যমান আইনে যে ক্ষতিপূরণ আছে সেটাকে ক্ষতিপূরণ বলা যাবে না, কারণ একজনের যদি বেঁচে থাকতো সে কত বছর আয় করতে পারতো সেটার একটা হিসাব আছে। একজন যদি কর্মক্ষম থাকতে পারতো, সাদ্দামের মতো আরো শ্রমিকরা যারা 1 পা হারিয়েছে, 2 পা হারিয়েছে, 2 হাত হারিয়েছে, তাদের জীবনটা আসলে কিরকম বিপর্যস্ত অবস্থায় গেছে সেই জিনিসটা কিন্তু উনি হয়তো মাসে একটা টাকা পাচ্ছেন কিস্তিতে, কিন্তু উনার জীবনটা যে কি বিপর্যস্ত অবস্থায় গেছে সেই জীবনের ফেরত আমরা কিভাবে দেবো? হয়তো জীবন ফেরত দিতে পারবো না, তার সে একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে, তার যাতে জীবনের চাহিদাগুলো পূরণ হতে পারে, সেটার জন্য কিন্তু এই ক্ষতিপূরণের আইন বদলটা একটা ফরজ ব্যাপার ছিল আমরা মনে করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত 4 বছর হয়ে গেছে আমরা দেখেছি যে ক্ষতিপূরণের আইন বদল হয়নি। তবে আমি একটা জিনিস বলি, এর কথা আমাদের তাসলিমা নেতৃত্বের কথা, উনি যেটা বলছেন যে ওই লেবার লতে ক্ষতিপূরণ বিষয়টা 1 লক্ষ টাকা অপ্রতুল, আমি তার সাথে এটা মানে একমতই বলছি যে বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা চিন্তা করতে হবে। যেমন এখন একটা রেস্টুরেন্ট রাস্তার পাশে একটা ছোট রেস্টুরেন্ট, সেটা কর্মচারী যদি কোনো কারণে সেখানে অ্যাক্সিডেন্ট মারা যায়, তাকে তো 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। সেই রেস্টুরেন্টের দামই হইলো হয়তো 5 লাখ টাকা, সে 15 লাখ টাকা দিবে কি হবে? কারণ আমরা কিন্তু আমার স্ট্যান্ডার্ডটা কিন্তু এই আইএলওতে আছে, কিন্তু আমার স্ট্যান্ডার্ড ইউরোপের চিন্তা করলে হবে না। আমার স্ট্যান্ডার্ড চিন্তা করতে হবে আমার দেশে, আমার এলাকার, আমার এই দেশের আর্থসামাজিক অবস্থা 1। আর 2 নম্বর হলো সেই ক্ষেত্রে যেহেতু 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়ে পার পাওয়া যায়, তাহলে তো উনি তো এরকম ঝুঁকি নিতেই পারেন, এবং এরকম দুর্বল অবকাঠামো, এরকম দুর্বলতা উনি রাখলে তো সমস্যা নাই। কারণ 10 জন মারা যাবে 10 লাখ টাকা দিবে, কিন্তু উনি তো সেখান থেকে তো মাসে মাসে 50 লাখ 60 লাখ টাকা। আপনার তো একটা জিনিস চিন্তা করতে হবে যে এই একদম দেশে জীবনের অপচয় রোধ করার জন্য এটা কঠিন কঠোর একটা আইন তো শুধুমাত্র একটা সেক্টরের জন্য হবে না, একটা আইন তো সারা দেশের জন্য হবে। মানে একটা এই ক্ষতিপূরণ আইনটা শুধু কি গার্মেন্টস সেক্টরের জন্য একরকম হবে, নাকি একটা আইন দেশে সমস্ত ফ্যাক্টরির জন্য এক আইন হবে? সমস্ত ফ্যাক্টরির জন্য এক আইন হয়, তাহলে ফ্যাক্টরি ছোট বড় যদি একের পর এক এরকম ঘটে থাকে, তাহলে তার ক্ষেত্রে আলাদা আইন করতে সমস্যা কোথায়? না, আপনি কি মনে করেন যে প্রত্যেকটা সেক্টর আলাদা আইন কি এটা হয়, এটা করা যায়? এটা আপনি যদি আইনের মানে ওই আইনের বিষয়ে আপনি যদি বুঝে থাকেন, আমি একটু বলবো যে আলাদা শুধু গার্মেন্টস সেক্টরের জন্য আইন করবো। গার্মেন্টস আজকে আছে, 5 বছর 10 বছর পরে আমরা যখন কম্পিটিশন, সেই কম্পিটিশন গার্মেন্টসে কিন্তু ব্যবসা এই আস্তে আস্তে কমে আসতেছে। 5 বছর 10 বছর পরে আমরা যেতে হবে অন্য সেক্টরে, এখানে আইন করে এই আলাদা আইন কিভাবে করবো? আইন করতে হবে একটা স্ট্যান্ডার্ড, সারা দেশের জন্য, সকল সেক্টরের জন্য একটা স্ট্যান্ডার্ড আইন। আমি তবে আমরা যেটা করছি, মানে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে যেটা করছি, যেহেতু ক্ষতিপূরণটা সেখানে বলতেছে অপ্রতুল, তাই আমরা গার্মেন্টস সেক্টরের জন্য একটা বিকল্প রাস্তা গেছি। সেটা হলো আমরা গার্মেন্টস মালিকদের কাছ থেকে তারা যে এক্সপোর্ট করে, এক্সপোর্টের প্রাইস এফওবি প্রাইস থেকে 100 টাকা 3 পয়সা আমরা তাদের কাছে কেটে রাখছি। 100 টাকা 3 পয়সা, অর্থাৎ 0.03 কেটে রাখছি। সেই টাকাটা গত জুলাই মাস থেকে আমরা কেটে রাখছি আইন করে। এখন পর্যন্ত প্রায় 39 কোটি টাকা জমা হয়েছে। এই টাকাটা আমরা রাখছি যে এখন থেকে গার্মেন্টস সেক্টরে যদি কোনো রকম কোনো কারণে কোনো শ্রমিক যদি দুর্ঘটনায় মারা যায়, তাহলে লেবার অনুযায়ী ক্ষতিপূরণ পাবে, তার বাইরেও তাকে আমরা এখান থেকে 5 লক্ষ টাকা দিতে পারবো। একজন ভুক্তভোগী আছেন এই ক্ষতিপূরণ বিষয়ে, তিনি কথা বলতে চান, যে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন বা আপনার অভিজ্ঞতা বলতে পারেন। জি, আমি মাহমুদুল হাসান হৃদয়, আমি রানা প্লাজা ক্ষতিগ্রস্ত। আমার ডান পা অবশ্যই গেছে, আমার মেরুদণ্ডের হাড়ে আঘাত লাগে এবং বুকের পাদরটা 3-4 ইঞ্চি ভিতরের দিকে চলে গেছে। আমি হাঁটাচলা করতে পারি না। তাসলিমা বাবা আমাকে চিনে, আমাকে ভালো করে দেখছে, ওনার সাথে কথা বলছে আজকেও, তো আপা দেখেও গেছে আমাদেরকে। আমার অবস্থা খুবই খারাপ। আমার বাবার ভিটা বিক্রি করে আমি চিকিৎসা করতেছি। আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টের দূরই কথা, কেউ আমাদের চিকিৎসা করায় নাই এই পর্যন্ত। আমার দানার বাড়ি সম্পদ বিক্রি করে গেছে, বিভিন্ন এনজিওর কাছে টাকা লোন নিয়ে আমি চিকিৎসা করতেছি। আমি দুঃখে দুঃখে মরতেছি। আর আমি কি যদি রানা প্লাজা না হইতাম, অন্য কোনো হইতাম, আমি রাষ্ট্রের সম্পদ না, আমি রাষ্ট্রের লোক না, আমি চিকিৎসা পাই না। আপনি কি অনুদানের টাকা পেয়েছেন? আমি কোনো অনুদানও পেইনি, আমি কোনো অনুদান পাইনি। যা পেয়েছিলাম ওদের হসপিটালে আমি ভিক্ষা পাইছিলাম, মানে সেটা 100, 200, 500।
এরকম মানে আপনি না, না, কোথায় যোগাযোগ করেছেন? আপনি যদি রানা প্লাজার এফেক্টেড হয়ে থাকেন এবং রানা প্লাজার দুর্ঘটনার কারণে আপনি আহত হয়ে থাকেন এবং আমি আপনার এত 3 করুণ বছর অবস্থা হয়ে, হসপিটালে, আমি 3 বছর হসপিটালে, আমি একটু বলে দেন, আপনি একটু শুনেন, আপনি শুনেন, আটতলায় চাকরি করতাম। আপনি শুনেন, আমার কথা শুনেন, আপনি তো আমার কথা শুনতে হবে, না তো হবে না। আপনার কথা আমি বুঝলাম। আপনি যদি রানা প্লাজায় দুর্ঘটনায় যদি আহত হয়ে থাকেন এবং রানা প্লাজার কর্মচারী হয়ে থাকেন এবং এই আপনি চিকিৎসা না পেয়ে থাকেন, তাহলে আপনি যোগাযোগ করেন, আপনার ওই সাহায্যের চিকিৎসার ব্যবস্থা আমরা করব। কিন্তু আপনি রানা প্লাজার কর্মচারী, আমি কার সাথে যোগাযোগ করব, কার সাথে যোগাযোগ আমি আমি শেষ করি পরে। আপনি রানা প্লাজার দুর্ঘটনায় আহত এবং রানা প্লাজার আপনি চাকরি করতেন, এই বিষয়টা আমাদেরকে একটু দয়া করে মানে প্রমাণ সহ ওই তাসলিমা আপাকে আপনি চিনেন, ওনাকেই যোগাযোগ করেন, উনি আমার সঙ্গে যোগাযোগ আছে, উনি যোগাযোগ করতে পারবেন। জি জি, আপনার কাছে আমি জানতে চাইলাম, আপনার কাছে আমরা 4 বছর হয়ে গেছে, আমি কোন মন্ত্রণালয়ে আপনার তো দরকার নাই, আমি বললাম মন্ত্রীর কাছে গেছি, তথ্যমন্ত্রীর সাথে দেখা করছি। আপনার কাছে কি যথেষ্ট কাগজপত্র আছে নিজেকে? আপনি কোথায় গেছেন, আপনি শুনেন, আপনি কোথায় গেছেন আমি জানি না, তবে আপনি আমার কাছে আসেন নাই। এবং বলছে বাবা তুমি সুস্থ হও, আমি আবারও বলছি, জি আপনাকে ধন্যবাদ। আবারও বলছি, আপনার আপনি আবেগ কোথায় এবং গেছেন জানি না, তবে আপনি আমার কাছে আসেন নাই। আপনি আমার কাছে আসেন, অফিসে আসেন, আমার বাসা মোহাম্মদপুর, আপনি আসেন, তাসলিমা আপা ওনার সঙ্গে যোগাযোগ করেন, উনি চিনেন, আপনি আসেন। জি, মানে যে কোনো শ্রমিকের পক্ষে কি মন্ত্রী বাসা পর্যন্ত যাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, আমার বাসা সম্ভব, আমি সরকারি বাসা, আমি ওপেন এবং শত হাজার শ্রমিক আসছে আমার বাসায় প্রত্যেক দিন। জি জি, আমরা আশা করি যে আপনিও এই সুযোগটি নেবেন এবং আপনার সাথে আমি যে আমার বাসায় কোনো ফরম্যালিটি নাই, একদম 12টা পর্যন্ত যে কোনো ব্যক্তি আসতে পারতেছে, কোনো মানে জিজ্ঞাসা করেন। এই বিষয়টি জানতে চাই, সেটা হচ্ছে রানা প্লাজা যতগুলো ফ্যাক্টরি ছিল সেখানে আপনারা তদন্ত করে কি পেয়েছেন? সেখানে কি গ্রুপ বিমা ছিল? বিমা আছে, কিন্তু বিমা তো তারা তো ক্লেম পায় না, মানে ক্লেম পায় না। এই যে কারণটা হলো, যেমন আমি এই রানা প্লাজার এটা আমি মানে এই বলতে পারবো না, কারণ সাথে মালিকে তো নাই, তবে তাজরি ফ্যাশনসের যখন অ্যাক্সিডেন্ট হয় তাদের 20 কোটি টাকা বিমা ছিল এবং সেই বিমার টাকাটা তারা দেন নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে ওই তাজরি ফ্যাশনসের মালিকজন জেল থেকে বেরিয়ে আসলেন, তার টাকা নাই, ওই প্রায় কয়েকশো শ্রমিক যাদেরকে বেতন দিতে পারে নাই, সেই জন্য আমি নিজেই বীমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করলাম, বললাম যে যা দেখলাম এতে তো দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল কেস, তা আপনারা বীমা টাকা দিচ্ছেন না কেন? তখন তারা বলতেছে যে ওই মামলায় চার্জশিট হয়েছে, চার্জশিটে লেখা আছে যে ওই মালিক ইন্টেনশনালি মানে এখানে তার মালিকের দুর্বলতার কারণে, দায়িত্ব অবহেলার কারণে আগুন লাগছে, এই জন্য এই থেকে ইস্যু করে কিন্তু বিমার টাকা দিচ্ছেন না। এবং বিমার টাকার ব্যাপারে আমি খুব মানে আমার রিজার্ভেশন যে বিমার টাকা সহজে পাওয়া যায় না। আমি আমাদের কাছে যে তথ্য আছে যে এখনো কোন গার্মেন্টস ফ্যাক্টরি তারা হচ্ছে যে মানে সকল শ্রমিককে বিমার আওতায় আনছেন না, তারা হচ্ছেন 25 জন বা 30 জনের করছেন এবং সেইটা গ্রুপ বিমাটা করছে না, এটা বিমা আমি আপনাদের বিজিএম এর সাথে, বিজিএম এর সাথে বিজিএম এ তো কোনো আমি প্রতিষ্ঠান না। একটু কারেকশন করি, বিজিএমএ সে বিমার তারা মানে আওতা আনতে হবে না, কারণ এখন থেকে বিমার 2 লক্ষ টাকা আমরা ওই যে আমাদের ওই যে 0.03% আমরা কেটে রাখছি, ওইখান থেকে 2 লক্ষ টাকা বিমার জন্য আমরা রাখছি, যে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় সেই 2 লক্ষ টাকা ফান্ড থেকে সে পাবে। এখানে একটু আমি যোগ করি যে মানে আহতদের মধ্যে অনেকেই ছিল যে অনুদানটা পেয়েছে, কেউ 15,000 3 কিস্তিতে পেয়েছে, পরে আবার রানা প্লাজার 1 বছরের আগে 15 মানে ধরেন যে হয়তো হাইলি ইনজুর্ড হয় নাই, যার হাত পা কাটা যায় নাই, সে হয়তো 3 কিস্তিতে 45,000 টাকা পেয়েছে, পরে আবার 50,000, এগুলো সবই অনুদান হিসেবে পেয়েছে। কিন্তু আমরা দেখছি যে আসলে এক একজন আহতর কিন্তু দীর্ঘমেয়াদে অনেক রকম সমস্যা হচ্ছে। যেমন আমি আন্নার কথা জানি, আন্না নামে একজন মেয়ে যার একটা হাত কাটা গিয়েছিল, খুব অল্প বয়সে একটা মেয়ে সে, এবং তার পরবর্তীতে ক্যান্সার হয় হাঁটুতে, এবং সম্ভবত চাপা খাওয়ার কারণে কোনো একটা কারণে তার ওখানে হাঁটুতে সমস্যা হয়, সে তার আরেকটা পা কাটা গিয়েছে। রোজিনাকে সবাই চিনে যে নিজের হাত কেটে বের হওয়ার চেষ্টা করে। রোজিনাকে আমি 2 দিন আগেও দেখেছি, সে ভীষণ রকম হাতে ব্যথা হয়, তার মাথা ব্যথা হয়। আসমা নামে একজন আছে যাকে আমি দেখেছি যে সে এখনো মানসিক ট্রমার মধ্যে, কিছুদিন আগে সে হসপিটালেও ছিল। হৃদয়ে যিনি কথা বলছিলেন তারও হয়তো এই ধরনের কোনো দীর্ঘমেয়াদের শারীরিক সমস্যাগুলো হচ্ছে। তাহলে ক্ষতিপূরণের হিসাবটা যখন করব আমরা, যে 1 পা বা 1 হাত হারালো কিনা, তাহলে 1 পায়ের দাম কত, 2 পায়ের দাম কত, এভাবে হিসাবটা হবে? নাকি এই যে যারা নানাভাবে আহত হলেন, হৃদয়ের মতো বা আন্নার মতো বা আসমার মতো, যারা নানা রকম মানসিক ট্রমার মধ্যেও আছে, এদের স্বাস্থ্যর দিকটা আসলে কিভাবে দেখা হবে, কিভাবে সাহায্য করা, মানে ক্ষতিপূরণটা নির্ধারণ করা হবে? আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। এই মানদণ্ড যদি ঠিক না করতে পারি, যেমন আর্থসামাজিক অবস্থার কথা
মাননীয় মন্ত্রী বললেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মালিকদের আর্থসামাজিক অবস্থা কিন্তু খারাপ না, এবং মালিকরা এবং বিদেশি বায়াররা তারা যদি লাভের পরিমাণ কিছুটা কমান তাহলে আমাদের শ্রম আইনের মধ্যে আমরা পরিবর্তন করতে পারি। মালিক পক্ষ নিজের উদ্যোগেও কিন্তু কারখানার ভিত্তিতে অনেক রকম ক্ষতিপূরণ দিতে পারে, সেটা এখানে হয় না। আজকের একটা ঘটনা আমি বলি, আমার মনে আমরা সময় দিতে পারছি না, তাই আমি একটু শামসুজ্জামান ভুঁইয়া আপনার কাছে যেতে চাই। মানে এখন আপনারা যে সংখ্যা বলছেন সেটা আপনারাই বলছেন যে 83 লাখ, তারপরে হচ্ছে সেটা তুলনায় অনেক অপ্রতুল। তাহলে এখন যে চ্যালেঞ্জগুলো এবং যে দায়িত্বগুলো আপনার উপর দেয়া আছে সেটা আসলে কিভাবে আপনারা শেষ করেন, এবং সেটা একদম সংক্ষেপে 2 মিনিট, তারপর আমি মাননীয় মন্ত্রীর মাধ্যমে আমরা এখন প্রায়োরিটি বেসিসে ইন্সপেকশন করছি। যেমন এই 4 জেলাতে যেহেতু আরএমজি ফ্যাক্টরি বেশি, আমরা এই 4 জেলাতে আরএমজি সেক্টরগুলোতে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ইন্সপেকশন করছি। 4 জেলার বাহিরে যেমন চিটাগাংয়ে, তাতে কি আপনারা কি দেখতে পাচ্ছেন, মানে আগের চেয়ে কি পরিস্থিতি ভালো দেখতে পাচ্ছেন? পরিস্থিতি ভালো হচ্ছে, আমরা আমাদের ইন্সপেকশন জোরালো করছি, ইন্টেন্সিফাইড করছি, যে কারণে মালিকরা সচেতন হচ্ছে হয়ে আগের তুলনায় এটা আমরা দেখছি এখন যে 13 সালের পূর্বাবস্থার চেয়ে বর্তমান অবস্থা অনেক গুণে ভালো আমাদের, বিশেষ করে আরএনবি সেক্টরে। অন্যান্য সেক্টরে আমরা 2018 সালের পরে যখন অ্যাকর্ড অ্যালায়েন্সের রেটিফিকেশন শেষ হয়ে যাবে, আমাদেরগুলো শেষ হবে 21 সালে, তখন আমরা আরএনজি সেক্টরে এমপিসিসটা কম দিয়ে অন্যান্য সেক্টরগুলোতে আমরা আমাদের ইন্সপেকশনগুলোকে প্রায়োরিটি ফিক্স আপ করে আমরা করতে থাকবো। তখন দেখা যাবে যে ওইগুলো আস্তে আস্তে আমাদের কমপ্লায়েন্সে চলে আসবে। এবং এখন যে যেমন কেমিক্যাল ফ্যাক্টরি বা প্লাস্টিক কারখানাগুলোতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা না ঘটে এবং কি কারণে ঘটে সেইগুলো দেখার জন্য আমরা একটা সরকারের তরফ অর্থায়নে একটা প্রজেক্ট নিতে চাচ্ছি, নিয়ে আমরা ওই ফ্যাক্টরিগুলোকে আমরা ইন্সপেকশন করে কারণ নির্ধারণ করে ওই কারণগুলো দূরীকরণ করার আমরা চেষ্টা করব। মাননীয় মন্ত্রী, আমি একটু চুন্নু ভাইকে একটা প্রশ্ন যোগ করে দিতে চাই। যেমন আজকে শ্রদ্ধা এবং প্রতিবাদ জানাতে কিন্তু শ্রমিকরা ওখানে দাঁড়িয়েছিল, এবং ওখানে যেতে গিয়ে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি, জল কামান, পুলিশ, একটা আতঙ্কজনক অবস্থা যে কেউ দাঁড়াতে পারবে না, এইরকম পরিস্থিতি কেন? আজকে এই 24শে এপ্রিল যেখানে শ্রমিকরা প্রাণ হারিয়েছে, তাদের স্বজনরা গেছে, আমরা গেছি, সেখানে শ্রদ্ধার সাথে সাথে আমরা প্রতিবাদও জানাতে গেছি, আমরা দাবি জানাতে গেছি যাতে এই পরিস্থিতি আর না ঘটে। সেখানে কেন আমাদের জলকামান আমাদের সামনে দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, কথা বলা যাবে না, দাঁড়ানো, এটা কেন? জি, এর পাশাপাশি এই বিষয়টা আমি জানি না, এটা আমার বিষয় না, এটা আইন শৃঙ্খলার বিষয়, এটা বলতে পারবো না। আমার এখন পর্যন্ত যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে, অ্যাকর্ড অ্যালায়েন্সের কথা বলা হলো, আরো নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই অনুযায়ী আপনার মন্ত্রণালয় অনুযায়ী আপনি আসলে শ্রমিকদের স্বার্থ দেখাই হচ্ছে আপনার কর্তব্য। শুধু শ্রমিক না, শ্রমিক মালিক উভয়। আমি শুধু শ্রমিক স্বার্থ না, শ্রমিক মালিক, কারণ উৎপাদনের সাথে 2 পক্ষ জড়িত, আমি এক পক্ষ না। সরকার 2 পক্ষের স্বার্থ দেখবে, সরকার 2 পক্ষকে একটা মানে একটা আস্থার মধ্যে রাখবে যাতে উৎপাদন। কাদের স্বার্থটা আপনার কাছে বেশি প্রায়োরিটি পায়? না, আমার তো সার্বিক অবস্থা ওই পক্ষই, শুধুমাত্র আমি তো যদি ফ্যাক্টরি ক্লোজ হয়ে যায় তাহলে আমি শ্রমিকের স্বার্থ কিভাবে দেখবো? আমার তো ফ্যাক্টরিও বাঁচতে হবে, আমার শ্রমিক বাঁচতে হবে। সরকার 2 পক্ষই দেখবে, সরকার এক পক্ষ না। তাহলে এখন পর্যন্ত যত পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আপনার একটু মূল্যায়ন জানতে চাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। হ্যাঁ, এখন যেমন আমরা এখন এই যে আমি আরএমজি ধরি, আরএমজিতে আমরা যে কাজটা করছি, আইন করে আমরা আরএমজি মালিকদেরকে বাধ্য করছি যে তারা এই কমপ্লেন্স করবে, এবং কমপ্লেন্স করছে। সেই কমপ্লেন্স করার জন্য শত হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। তারা করতে চায় না, কিন্তু আমরা করতে বাধ্য করছে, এবং এগুলি আমরা আইন করে করছি। আমি এই আরএমজি, আপনারা অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্তগুলোকে যৌক্তিক মনে করছেন? অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত না, সেটা হলো কমপ্লেন্স। তো আসলে এটা তো যৌক্তিক, কারণ কমপ্লেন্স তো একটা ফ্যাক্টরি কমপ্লেন্স না হলে তো আপনার এরকম অ্যাক্সিডেন্ট হবে। কমপ্লেন্স মানে একটা ফ্যাক্টরির বিল্ডিং এর সেফটি, একটা ফ্যাক্টরির কর্ম পরিবেশ, একটা ফ্যাক্টরির ফায়ার সেফটি, এই ফায়ার ডোর, এইগুলি তো থাকতেই হবে। অর্থাৎ নিরাপদ কর্ম পরিবেশ। আমাদের নিরাপদ কর্ম পরিবেশ থাকার জন্য অনেক আইন, যেমন এখন একটা ফ্যাক্টরিতে আমরা কিন্তু সেফটি কমিটি করছি, এই মালিক এবং শ্রমিকদের প্রতিনিধি, তারা প্রতি মাসে 1 মাসে 2 মাসে তারা বসে এই ফ্যাক্টরি সেফটি আছে কিনা দেখবে। আমরা কিন্তু অনেক মেজার নিচ্ছি। এখন কতটা নিরাপদ? আমি তো এইটুকু বলতে পারি যে অন্তত পক্ষে আরএনজি সেক্টরে সেকেন্ড কোন রানা প্লাজা ইনশাল্লাহ হবে না। আদার সেক্টরে আমরা এখনো যেতে পারি নাই। এটা সবচেয়ে বড় হলো অ্যাওয়ারনেসের প্রয়োজন। অ্যাওয়ারনেসের কাজটা আমরা করছি। সবার, শ্রমিকের, মালিকের, সকলের অ্যাওয়ারনেস প্রয়োজন, সকলের।
কারণ আপনি মালিক, আপনারও অ্যাওয়ারনেস থাকা তো প্রয়োজন যে আপনি ফ্যাক্টরি করতেছেন, এই ফ্যাক্টরিটা নিরাপদ কিনা, এটা সেফটি আছে কিনা। আমি শ্রমিক, আমি সরকার, আমাদেরও অ্যাওয়ারনেস থাকা প্রয়োজন। আমার ইন্সপেক্টর ডিপার্টমেন্টও সেখানে যাওয়া প্রয়োজন। যেমন আমাদের ইন্সপেক্টর ডিপার্টমেন্টের ইন্সপেক্টর এখন কিন্তু রেগুলার বিভিন্ন ফ্যাক্টরিতে তারা যাচ্ছে, আরএমজি গিয়ে তারা মনিটর করছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা কিন্তু এখন সাথে নিশ্চয়ই জবাবদিহিতাও প্রয়োজন। জবাবদিহি তো আছে, জবাবদিহি ছাড়া তো ইন্সপেকশন, জবাবদিহি ছাড়া তো ইন্সপেকশন হচ্ছে না। ইন্সপেকশনের অর্থই তো জবাবদিহিতা, দুই পক্ষেরই, মালিকেরও শ্রমিকেরও। জি, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমার হাতে একদমই আর সময় নেই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।